ভারতের অজুহাতে দেশে সংখ্যালঘু নির্যাতন করতে দেয়া হবে না হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর। পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতারে ভয় পায় না বাংলাদেশ, সীমান্তে সজাগ বিজিবি। সন্ত্রাস দুর্নীতি করলে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবে বিবেচনার আহ্বান প্রধানমন্ত্রীর। কেউ যেন নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায়, নজর রাখার নির্দেশ। হাম উপসর্গে আরও 6 শিশুর প্রাণহানি, টিকার মজুদ না রেখেই অন্তর্বর্তী সরকার কেনা বন্ধ করায় প্রকোপ। সতর্কতার পরও নড়েনি টনক, দ্রুত ব্যবস্থা নেয় আসছে নিয়ন্ত্রণে। ঈদ যাত্রায় বিশৃঙ্খলা এড়াতে গার্মেন্টসের ধাপে ধাপে ছুটি, সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে থাকবে 69টি মোবাইল কোর্ট। পশুবাহী গাড়িতে চাঁদাবাজির প্রমাণ পেলেই ব্যবস্থা। এবং ভেজা ধান কম দামে বিক্রিতে বাধ্য হচ্ছেন হাওরের কৃষক, উঠছে না উৎপাদন খরচ। ঋণ পরিশোধ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, নতুন করে চলছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ভারতের অজুহাতে দেশে সংখ্যালঘু নির্যাতন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জানান, দেশে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে না পারলে প্রয়োজনে ছাড়বেন মন্ত্রিত্ব। বলেন, মুসলমানদের উপর নির্যাতন বন্ধে ভারতকে অনুরোধ করবে বাংলাদেশ। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ধাপে ধাপে পূরণ করছে সরকার। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এসব কর্মসূচিকে জনগণ স্বাগত জানালেও কোনো রাজনৈতিক দল তা নিয়ে সমালোচনায় ব্যস্ত। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বিরোধী দল অতীতেও দেখেছি, এখনো দেখেছি, তারা সরকারকে কিভাবে বিব্রত করে অবস্থায় ফেলবে সেই চেষ্টায় অনেকে লিপ্ত। এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেকেই সহ্য করতে পারছে না যে তারেক রহমান সাহেব প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, হয়ে উনি এত কাজ করতেছেন, এত ভালো কাজগুলি করতেছেন। যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায় তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। এ সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির সরকার গঠন ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন প্রসঙ্গেও কথা বলেন ধর্মমন্ত্রী। ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়, বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। এদিকে এবারের চেয়ে আগামী হজ মৌসুমে হজের খরচ আরও কমানোর কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী কিন্তু এইবার হজে কিছু টাকা কমাইছেন এবং উনি পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন আগামী হজে আরও কমবে ইনশাআল্লাহ। অপপ্রচার বন্ধ ও নিরপরাধ মানুষের রক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন ধর্মমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে কাঁটাতারকে ভয় পায় না বাংলাদেশ, ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সজাগ আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের কোনো সিদ্ধান্ত নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, বাংলাদেশ সীমান্তে অরক্ষিত অংশে বসানো হবে কাঁটাতার। এজন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেবে বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকার। কাঁটাতারের বিষয়ে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের সীমান্তে কাঁটাতার দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের অভ্যন্তরীণ বিষয়, তবে সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সজাগ আছে। রাজ্য নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও যোগাযোগ আছে বলেও জানান তিনি। সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়, আর আমাদের পক্ষ থেকে সীমান্তে সবসময় বিজিবি সতর্ক অবস্থায় আছে। সোভারেন ইকুয়ালিটি হিসাবে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক রাখি। কোনো অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন হলো কিনা সেটা দিয়ে আমাদের পররাষ্ট্র সম্পর্ক নির্ভর করে না। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা সাফ জানান, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারকে ভয় পায় না ঢাকা। হুঁশিয়ার করেন, অতীতে সীমান্তে যেভাবে হত্যাকাণ্ড ঘটেছে তার পুনরাবৃত্তি হতে দেবে না বিএনপি সরকার। শেখ হাসিনা ভারতে বসে যাতে বাংলাদেশে কোনো সন্ত্রাস করতে না পারে সে বিষয়ে ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির। সভরেন স্পেস থেকে
কোনো ধরনের ডিস্টেবিলাইজেশন করার চেষ্টা না হয় আমাদের দেশে, যাতে তাকে ওই স্পেস না দেওয়া হয়। তো আমরা আশা করি এবং আশ্বস্ত আমরা হয়েছি ভারতের সরকার থেকে যে ওই স্পেসটা তারা দিবে না। কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাটা তার ভয় পায় না, হচ্ছে বাংলাদেশের সরকারও কাটা তার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমি কথা বলবো, যেগুলো আগে দেখছি আমরা হাসিনার সময়। তো ওই নমুনায় তো আর বর্ডার কোনোদিন ইনশাল্লাহ আসবে না। ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই জঘন্য গোলামি বাংলাদেশ না যে বসে দেখবে, মানে ওই বাংলাদেশের পরিকল্পনা আছে কি করতে হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকার একই দলের হওয়ায় তিস্তা চুক্তির আলোচনায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যদিকে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের এক্সিম ব্যাংক অর্থায়নের আগ্রহ দেখিয়েছে বলেও জানান তিনি। চায়নার এক্সিম ব্যাংক ইন্টারেস্ট শো করছে টু ফাইন্যান্স দি তিস্তা। সরকারও সেম পার্টি, আপনার তাদের প্রদেশের সরকারও সেম পার্টি, প্রাদেশিক সরকার। তো সো উই হোপ, তো এটার দিক থেকে তো মানে স্বাভাবিকভাবে এই ডিসকাশনে একটু মোর পজিটিভ অ্যান্ড লেস চ্যালেঞ্জিং হওয়ার কথা এখন। তো লেটস সি, টাইম উইল টেল। সময় নির্ধারণ না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবে দেখতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেউ যেন সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায়, পুলিশ বাহিনীকে সেদিকে নজর রাখারও নির্দেশ দেন তিনি। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ কথা বলেন প্রধানমন্ত্রী। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সরকার প্রধান তারেক রহমান। গণতান্ত্রিক, নিরাপদ, মানবিক একটা বাংলাদেশ গড়তে চাই। সততা, মেধা ও দক্ষতায় হবে পুলিশ বাহিনীর নিয়োগ, বদলি ও পদোন্নতির মূলনীতি। এই নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপকর্ম করলে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবে বিবেচনা করতে হবে। পুলিশ সদস্যরা থাকেন, তারা যদি আন্তরিকভাবে চান তাহলে আইনি এবং কৌশলী ভূমিকা নিয়ে কিন্তু অনেক ঘটনা শুরুতেই নিষ্পত্তি করা যায়। আপনাদের যে রেসপন্সটা থাকে সেটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ প্রথমেই ধরে নেয় যে আচ্ছা সরকারটা কেমন, এবং সেজন্য পুলিশ প্রশাসনকে সরকারের আয়না হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং পুলিশ প্রশাসন সফল হলে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। যে দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। ফ্যাসিবাদ আমলে অবকাঠামো নির্মাণে দুর্নীতির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, রূপপুর, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচে বেড়েছে ঋণের বোঝা। না হলে সব ক্ষেত্রে আরো ভালো করা সম্ভব হতো। এ সময় সবাইকে কৃচ্ছ সাধনের আহ্বান জানান সরকার প্রধান। আমার অবস্থান থেকে আমি যেখানে অফিস করি সেখানে আমরা অনেক খরচ কমানোর চেষ্টা করেছি, অনেকাংশে আমরা করেওছি। এইটা করে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনাদের এরকম অনেকগুলো স্কোপ আছে যেখানে আপনারা করতে পারেন। এই যে 4 গুণ দামে রূপপুর আণবিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, পদ্মা ব্রিজের খরচ পড়েছে 54 না 56 হাজার কোটি টাকা। কিন্তু আলটিমেটলি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ সহ 20 কোটি মানুষের উপরে এই ঋণের বোঝা এসে পড়ছে। আজকে যদি এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সহ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম। কেউ যেন সাম্প্রদায়িক বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। এছাড়া সই করা জুলাই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে আবারও আশ্বস্ত করেন তারেক রহমান। আসুন আমরা সেই সিকিউর দেশটা তৈরি করে আমাদের সন্তানদের জন্য। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মারা গেছে আরও 6 শিশু। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 1,500। টিকাদান বিঘ্নিত হওয়ায় হামের প্রাদুর্ভাব বেড়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখন পর্যাপ্ত ভ্যাকসিনের মজুদ রয়েছে। টিকা ক্যাম্পেইনের মাধ্যমে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণেও এসেছে। অপুষ্টির কারণে গ্রামের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দেশ জুড়ে উদ্বেগ বাড়িয়েছে হাম, ছড়িয়ে পড়েছে শহর থেকে প্রত্যন্ত গ্রামে। সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, রংপুর, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় প্রতিদিনই জ্বরের সঙ্গে শরীরে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড সহ 3টি শিশু ওয়ার্ডে ভর্তি হওয়া বেশিরভাগ রোগী চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার। অভিভাবকরা বলছেন, চিকিৎসা নিয়ে বাড়ি যাওয়ার পর আবারও অসুস্থ হচ্ছে শিশুরা। হাসপাতালের ওয়ার্ডে এক বেডে একাধিক শিশু থাকায় সুস্থ হওয়ার পরও নতুন করে অসুস্থ হওয়ার শঙ্কা তাদের। পর্যাপ্ত পরিমাণ বেড না থাকার কারণে আমাদের একটা বেডে 2-3 করে বাচ্চা দেওয়া হয়েছে। একটা সুস্থ বাচ্চার ভিতরে আবার অন্য একটা অসুস্থ বাচ্চা এনে বসিয়ে দেয়, তাইলে তো সুস্থ বাচ্চা আবার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অপুষ্টি ও শারীরিক দুর্বলতার কারণে গ্রামের শিশুরা হামে বেশি আক্রান্ত হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসক। একেবারেই দুস্থ আর্থসামাজিক প্রেক্ষাপটের দিকে যারা খুবই নিম্ন মধ্যবিত্ত বিলং করে, তারাই কিন্তু খুব বেশি এখানে আক্রান্ত হচ্ছে। এদিকে সোমবার সকালে বরিশাল জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, বিগত সরকারের ব্যর্থতার কারণেই হাম পরিস্থিতির অবনতি হয়েছে। 2020-এর পরে প্রত্যেক 4 বছর পর পর হামের ক্যাম্পেইনিং হওয়ার কথা ছিল। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেইনিংটা করে নাই। না করার কারণে 0 এজ থেকে 5 বছর পর্যন্ত একটা বিরাট সংখ্যার বাচ্চা আনভ্যাকসিনেটেড রয়েছে। ওই বাচ্চাগুলিরই বেশিরভাগ হাম হয়েছে। টিকা সংগ্রহের পাশাপাশি ক্যাম্পেইন করার কথা থাকলেও বিগত সরকার তা করেনি বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ঈদযাত্রায় বিশৃঙ্খলা এড়াতে গার্মেন্টসে ধাপে ধাপে ছুটি দেয়া হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে থাকবে 69টি মোবাইল কোর্ট। নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির তথ্য পেলেই অভিযুক্তকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন মন্ত্রী। স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে প্রতি বছরেই সড়ক, নৌ ও রেলপথে রাজধানী ছাড়েন 1.5 থেকে 2 কোটি মানুষ। অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে সরকার নানা উদ্যোগ নেয়ার পরও দুর্ঘটনা, অতিরিক্ত যানজট সহ যাত্রীদের নানা দুর্ভোগ ও হয়রানির শিকার হতে হয়। এবারের ঈদুল আজহায় নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। পরে ব্রিফিংয়ে বলেন, গত ঈদযাত্রায় যেটুকু ব্যত্যয় ঘটেছিল তা নিরসনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার। চাপ সামলাতে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়ার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে 69টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। গার্মেন্টসের যেদিন ছুটি হয় সেই দিন গাজীপুর এবং ওই সংলগ্ন এলাকায় 10 থেকে 15 লাখের মতো যাত্রী একদিনে বাড়ি যেতে চান। যে যানবাহন পান তাতেই ওঠার চেষ্টা করেন, ঝুঁকিও বাড়ে, দুর্ঘটনা ঘটতে পারে। বিজিএমের সাথে আমাদের একটা কথা হয়েছিল, তারা যেন ধাপে ধাপে, যেখানে ওয়ার্ক অর্ডার ওরকম নাই তারা একটু আগে গেল, এই বিবেচনা করার জন্য জোরালো দাবি জানিয়েছি, তারা আমাদের নিশ্চিত করেছে। এবার আমরা মনে করছি যে 69টি মোবাইল কোর্ট যাতে পরিচালনা করা যায়। এদিকে সারা দেশে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ ও পদ্মা সেতু জাদুঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঈদুল আজহায় কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। পরিবহনে অনৈতিকভাবে কোনো অর্থ কালেক্ট করার কারো সুযোগ নেই। যদি আপনাদের নজরে এরকম আসে আমাকে জ্ঞাত করবেন, আমরা সেটা কঠোর হস্তে দমন করব। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে জেলা প্রশাসন নজরদারি করছে বলেও জানান সড়ক মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিকট বিস্ফোরণে যখন ঘুম ভেঙেছে ততক্ষণে ঝলসে গেছে শরীর। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন 3 সন্তান সহ বাবা। পানি সংগ্রহে বাইরে থাকায় রক্ষা পান মা। জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, দগ্ধ 4 জনের অবস্থায় গুরুতর। ভেঙে গেছে দরজা জানালা, পুড়ে গেছে যাবতীয় আসবাবপত্র, যেন এক ধ্বংসস্তূপ। সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তছনছ একটি পরিবার। রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন অটোরিকশা চালক আব্দুল কাদের ও তার 3 সন্তান। সকালে তাদের ঘুম ভাঙে বিস্ফোরণের প্রচন্ড শব্দে। কিছু বুঝে ওঠার আগেই পুড়ে যায় শরীর। আমি দৌড় করে আইছি, আইয়ে দেখি একবার দিয়ে আগুন, সারা জালনা মাল্লা সুইটা মুইটা গেছে গা, এরকম একটা বিকট শব্দ হয়েছে। আর বাইরে পরিবারের প্রধান, ওনার 57% পুড়েছে এবং ওনার 3 ছেলে
তাদের একজনের 36%, একজনের 20% এবং একজনের 17% পড়েছে। তো সবারই মুখমণ্ডল পড়েছে, শ্বাসনালী পড়েছে। ফায়ার সার্ভিসের ধারণা তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। ওই ঘরের গ্যাসের চেম্বার অবস্থায় ছিল, হয়তোবা তার ছেলে বা ওই পরিবারের কেউ বিড়ি সিগারেট খাওয়ার জন্যই করছে, সাথে সাথে ধাম করে আগুন ধরে গেছে এবং বিস্ফোরণ ঘটেছে। এর আগে রোববার ভোরে ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের 5 জন। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে জমিতে পানি যাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 8 জন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার দহকোলা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত 8 মে দহকোলা গ্রামের জাহিদ বিশ্বাসের সমর্থক সঞ্জয়ের জমির পানি আলিমুদ্দির সমর্থক রপেন মণ্ডলের জমিতে যায়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরদিন শনিবার সন্ধ্যায় সঞ্জয়কে মারধর করে প্রতিপক্ষের লোকজন। আজ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এই ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ডক্টর কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান কর্মসূচিতে হাতাহাতিতে জড়িয়েছে দুপক্ষ। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই ঘটনা ঘটে। এতে শিক্ষক, কর্মকর্তা সহ অন্তত 10 জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের একাংশ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় উপাচার্যের সমর্থনে শতাধিক বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষক ও কর্মকর্তাদের উপর হামলা চালায়। পানিতে তলিয়ে গেছে কষ্টের ফসল। ঋণে জর্জরিত হাওরের কৃষক। ধান ভেজা থাকায় পাচ্ছে না ন্যায্য মূল্য। পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। দিনরাত পরিশ্রম করে ফলানো ধান বেশিরভাগই ভেজা। অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ফসল গ্রামীণ সড়কে শুকিয়ে ঘরে তুলছে কৃষক। তবে ভেজা থাকায় গুণগত মান নষ্ট হচ্ছে অনেক ক্ষেত্রেই। এই চিত্র সুনামগঞ্জের ছোট বড় 137 হাওরের। ধান গের আইয়া নষ্ট হয়েছে, খালো গেছে। সরকার যদি দিয়া টাকা 1400 টাকা মন, ওখানে আমাদেরকে 800 700 এইভাবে দাঁড় হয়। আমরা তো পাই না মিলতে, ধান কাটতে পারি না, পানি লেগে গেছে গাঙ্গে ডুবাইয়া। এনজিও, ব্যাংক ও স্থানীয় মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে বিপাকে আছেন হাওরের বেশিরভাগ কৃষক। ঋণের ভাবে তো অনেক পড়ছে গিয়া। এখন যদি আমরা ব্যাংক থেকে সরকারের লোন দিত গিয়া, বিনা সুদে টাকা পাইতাম, তাহলে তো আমরা জান বাঁচত। কিশোরগঞ্জে উৎপাদন খরচ মেটাতে কম দামে ভেজা ধান বিক্রি করে দিচ্ছেন বহু কৃষক। এমনকি সরকারি খাদ্য গুদামেও পাচ্ছেন না বিক্রির সুযোগ। 1 একর জমি কাটলে কমপক্ষে 15-20 জন লেবার লাগে, এতে করে তো আমাদের ফর্তা হয় না। আমরা সাধারণ এরা যদি বিবেকের ভিত্তি করে দেয় তাহলে আপনার বলার আর কিছু নেই। মৌলভীবাজারের অনেক স্থানে পচে যাওয়া ধানই ঘরে তুলছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 4500 হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত 26,000 কৃষক। এবার যারা ক্ষেত করছি সবই আমরা পানির চলে গেছে। এখন আমরা কিছু কিছু ক্ষেত কাটছিলাম যে আন্ডাম ফসাতো চাই না, সেইরাম যে চেষ্টা করলাম কিছু তোলা যায়। হাওরে নতুন করে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে কৃষি বিভাগ। তানজিল হাসনাত, সময় সংবাদ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতের অজুহাতে দেশে সংখ্যালঘু নির্যাতন করতে দেয়া হবে না, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর। পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতারে ভয় পায় না বাংলাদেশ, সীমান্তে সজাগ বিজিবি। সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের রাজনৈতিক পরিচয় নয়, দেখতে হবে অপরাধী হিসেবে পুলিশকে নির্দেশ প্রধানমন্ত্রীর। নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে ভূমিকা রাখার আহ্বান। এবং হাম উপসর্গে আরও 6 শিশুর প্রাণহানি। টিকার মজুদ না রেখে অন্তর্বর্তী সরকার কেনা বন্ধ করায় প্রকোপ। সতর্কতার পরও নড়েনি টনক, দ্রুত ব্যবস্থা নেয় আসছে নিয়ন্ত্রণে। এই ছিল জনপদের সময়ে। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।